রাতের অন্ধকার, ভূমধ্যসাগর আর গাজার সংঘাতপূর্ণ উপকূল থেকে প্রায় ৬০০ মাইল দূরে ইউরোপের খুব কাছে গ্রিসের ক্রিট দ্বীপের কাছে একটা বেসামরিক নৌবহর এগিয়ে যাচ্ছে। হুম। চারদিক তো তখন ঘুটঘুটে অন্ধকার থাকার কথা, তাই না? একদমই তাই। আর সেই অন্ধকারের মধ্যেই হঠাৎ আকাশ থেকে ড্রোনের শক্তিশালী সার্চ লাইট এসে পড়ে জাহাজগুলোর ওপর। সামরিক বাহিনীর স্পিডবোট চারপাশ থেকে ঘিরে ফেলে তালের। ও আচ্ছা। মানে একটা জাহাজের ইঞ্জিন এমনভাবে বিকল করে দেওয়া হয় যাতে তারা আসন্ন সামুদ্রিক ঝড়ের মুখে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। এটা কিন্তু কোনো হলিউড থ্রিলার সিনেমার অ্যাকশন দৃশ্য নয়। হ্যাঁ, এটা ২০২৬ সালের এপ্রিল মাসে ঘটা একটা একদম বাস্তব ঘটনা। আর এই ঘটনাটাই এখন আন্তর্জাতিক অঙ্গনে, মানে বিশেষ করে ন্যাটো জোটের ভেতরে এক মারাত্মক কূটনৈতিক ফাটল তৈরি করেছে। রাইট। আর এই পুরো ঘটনার আদ্যোপান্ত আমরা জানতে পারছি স্বাধীন সংবাদ মাধ্যম জেটিও মানে ZETEO তাদের একটা অত্যন্ত বিস্তারিত আর চাঞ্চল্যকর প্রতিবেদন থেকে। হ্যাঁ, এই রিপোর্টটা এমন একটা সংকটকে সামনে এনেছে যেখানে দুটো সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীতমুখী দৃষ্টিকোণ এসে সরাসরি সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েছে। ঠিক। একদিকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের দিক থেকে তাদের নিরাপত্তা অবরোধ বা সিকিউরিটি ব্লকেড রক্ষার একটা কঠোর সামরিক অবস্থান। আর ঠিক তার বিপরীতে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অধিকার কর্মীদের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এক অনর মিশন। আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল উদ্দেশ্যই হল এই ঘটনার পেছনের আইনি, কূটনৈতিক আর ভূ-রাজনৈতিক মেকানিজমগুলো আসলে কিভাবে কাজ করছে সেটা উন্মোচন করা। একদম। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেওয়া খুব জরুরি, জেটিওর এই প্রতিবেদনে অত্যন্ত স্পর্শকাতর আর রাজনৈতিকভাবে বিভক্ত কিছু ইস্যু রয়েছে। আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট পক্ষের বয়ানকে সমর্থন করছি না বা কারো হয়ে কথা বলছি না। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা হলো সম্পূর্ণ নিরপেক্ষ একটা অবস্থান থেকে মূল ঘটনা আর আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলোর একটা বস্তুনিষ্ঠ বিশ্লেষণ তুলে ধরা। ঠিক বলেছেন। তো জেটিওর রিপোর্ট অনুযায়ী সেদিন রাতে ইসরায়েলি নৌবাহিনী ২২টি নৌযান আটকে দেয় আর ১৮৯ জন ক্রু বা কর্মীকে তুলে নিয়ে যায়। এর মধ্যে ১৫ জন ছিলেন মার্কিন নাগরিক। আর এদের মধ্যে কিন্তু জেটিওর নিজস্ব কন্ট্রিবিউটর অ্যালেক্স কোলস্টনও ছিলেন। হ্যাঁ, কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে জটিল আর বলতে পারেন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হলো ওই ৬০০ মাইলের দূরত্বটা। একদমই তাই। মানে সাধারণত আমরা যখন কোনো সামরিক অবরোধ বা ব্লকেডের কথা শুনি, সেটা একটা নির্দিষ্ট উপকূল বা সংঘাতপূর্ণ সীমানার খুব কাছাকাছি কার্যকর করা হয়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক নিয়ম। কিন্তু এই ঘটনাটা ঘটেছে গ্রিসের সীমানার কাছাকাছি, আন্তর্জাতিক জলসীমায়। অভিযান চালানোর আগে ইসরায়েলি নৌবাহিনী রেডিওর মাধ্যমে গ্রিনপিস আর্কটিক সানরাইজ নামের একটা জাহাজের সাথে যোগাযোগ করে। আচ্ছা, কি বলেছিল তারা? তারা স্পষ্ট ভাষায় সতর্ক করে দেয় যে নৌবহরটি যদি গাজার দিকে অগ্রসর হয়ে তাদের আইনসঙ্গত সামুদ্রিক নিরাপত্তা অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। দাঁড়ান, একটু বুঝতে সময় নেই। মানে আন্তর্জাতিক জলসীমা বা ইন্টারন্যাশনাল ওয়াটার্স বলতে তো আমরা এমন একটা জায়গাকে বুঝি যা কোনো নির্দিষ্ট দেশের নিজস্ব সম্পত্তি না। হ্যাঁ, ঠিক। সেখানে কি চাইলেই একটা দেশের নৌবাহিনী গিয়ে আরেকটা দেশের পতাকাবাহী জাহাজ এভাবে আটকে দিতে পারে? একটা উপমা দিয়ে যদি ভাবি, বিষয়টা অনেকটা এমন দাঁড়াচ্ছে, ধরুন কেউ একজন নিজের বাড়ি পাহারা দেওয়ার জন্য ৩ ব্লক দূরের একটা পাবলিক পার্কে গিয়ে চেকপোস্ট বসিয়ে দিল। হ্যাঁ, খুব সুন্দর একটা উপমা। আর সেখানে সাধারণ মানুষকে তল্লাশি করা শুরু করল, শুধু এই যুক্তিতে যে ওই মানুষগুলো হয়তো একসময় তার বাড়ির দিকে যেতে পারে। আন্তর্জাতিক আইনে এটা কিভাবে কাজ করে আসলে? উপমাটা এই প্রেক্ষাপট একদম পারফেক্ট। আসলে আন্তর্জাতিক সামুদ্রিক আইন বা আনক্লজ অনুযায়ী উন্মুক্ত সমুদ্রের সব দেশের জাহাজ অবাধে চলাচল করতে পারে। রাইট। সামরিক অবরোধ বা ব্লকেড অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেটার একটা নির্দিষ্ট, ঘোষিত আর যৌক্তিক ভৌগোলিক পরিসর থাকতে হয়। আচ্ছা। তো ৬০০ মাইল দূরে গিয়ে এই ধরনের অভিযান চালানোর মানে হল ভূমধ্যসাগরের একটা বিশাল অংশের ওপর কার্যত নিজেদের আইনি অধিকার বা জুরিসডিকশন দাবি করা। মানে বিষয়টা তো বেশ ভয়ঙ্কর। একদমই। আর ঠিক এই কারণে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এটাকে খুব কড়া ভাষায় বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এটা হলো সীমাহীন বর্ণবাদ বা অ্যাপারথেইড উইদাউট বর্ডার্স।
সীমাহীন বর্ণবাদ কথাটা বেশ ভারী, কিন্তু শুধু বর্ণবাদ নয়, অনেকেই তো একে সরাসরি জলদস্যুতা বা অ্যাক্ট অফ পাইরেসি বলছেন, তাই না? হ্যাঁ, বলছেন। এখন আমার প্রশ্ন হল, সামরিক বাহিনীর একটা অভিযানকে আন্তর্জাতিক আইনের চোখে জলদস্যুতা বলাটা কি আইনিভাবে টেকে? মানে এটা কি একটু বেশি বলা হয়ে যাচ্ছে না? এখানেই আসলে আন্তর্জাতিক আইনের সূক্ষ্ম বিষয়গুলো চলে আসে। জলদস্যুতার সাধারণ সংজ্ঞা হল উন্মুক্ত সমুদ্রে ব্যক্তিগত বা রাষ্ট্রবিহীন গোষ্ঠী দ্বারা অন্য কোনো জাহাজে আক্রমণ। হ্যাঁ, সোমানিয়ার জলদস্যুদের মতো আর কি। হ্যাঁ, ঠিক। কিন্তু যখন একটা রাষ্ট্রের সামরিক বাহিনী তাদের নিজস্ব সীমানার অনেক বাইরে আন্তর্জাতিক জলসীমায় গিয়ে কোনো বৈধ আন্তর্জাতিক ম্যান্ডেট ছাড়াই বেসামরিক বা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে, তখন অনেক আইনজ্ঞ একে রাষ্ট্রীয় জলদস্যুতা বা স্টেট পাইরেসি বলেন। ও আচ্ছা। কারণ খোলা সমুদ্রের স্বাধীন চলাচলের যে মৌলিক অধিকার, সেটা এখানে সরাসরি লঙ্ঘিত হচ্ছে। বুঝতে পেরেছি। কিন্তু ইসরায়েল তো নিশ্চয়ই এটাকে জলদস্যুতা বলছে না। তাদের দিক থেকে এই অভিযানের বৈধতা দেওয়ার আইনি যুক্তিটা ঠিক কি? জেটিওর প্রতিবেদনে যেমনটা এসেছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন যে তিনি এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ক্রাউড ফান্ডিং বা অর্থ সংগ্রহ অভিযানের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আচ্ছা। তার দাবি এটা মূলত হামাস দ্বারা পরিচালিত একটা সংগঠন যারা মানবিক সহায়তার আড়ালে কাজ করছে। কিন্তু এখানে তো একটা বড় খটকা লাগছে। কি রকম? মানে কোনো দেশের অভ্যন্তরীণ আর্থিক নিষেধাজ্ঞা বা ফাইন্যান্সিয়াল রেগুলেশন কিভাবে উন্মুক্ত সমুদ্রে একটা আন্তর্জাতিক নৌবহর আটকে দেওয়ার সামরিক অধিকার দেয়, এটা তো লজিক্যাল মনে হচ্ছে না। এটা আসলে জাতীয় নিরাপত্তার যুক্তিটাকে সম্প্রসারিত করার একটা কৌশল বলা যায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার এই অভিযানকে সম্পূর্ণ আইনসঙ্গত বলে দাবি করেছেন। কোন যুক্তিতে? যুক্তিটা হলো, যেহেতু তারা ফ্লোটিলার ফান্ডিংকে তাদের নিজস্ব আইনে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করেছেন, তাই এই নৌবহরটি তাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসরায়েল মূলত এখানে প্রিএম্পটিভ সেলফ ডিফেন্স বা আগাম আত্মরক্ষার তত্ত্ব ব্যবহার করছে। বাহ, বেশ জটিল একটা আইনি মারপ্যাচ। হ্যাঁ, আর এর সাথে ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত বোর্ড অফ পিসের মন্তব্যটাও খেয়াল করার মতো। তারা এই অধিকার কর্মীদের কার্যকলাপকে পারফর্মেটিভ লাভ বোট অ্যাক্টিভিজম বলে কটাক্ষ করেছে। পারফর্মেটিভ লাভ বোট অ্যাক্টিভিজম মানেটা কি? মানে তারা বোঝাতে চাইছে যে এই কর্মীরা গাজার মানুষের বাস্তব অবস্থা সম্পর্কে কিছুই জানে না, কেবল দৃষ্টি আকর্ষণ বা শো অফ করার জন্য এই কাজ করছে। পারফর্মেটিভ অ্যাক্টিভিজম, অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে। ঠিক। এই নৌবহরে ৭০টিরও বেশি দেশের ৪০০ জনের বেশি মানুষ যুক্ত হয়েছিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল গাজার উপর আরোপিত ইসরায়েলের অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনিদের কাছে মানবিক ত্রাণ পৌঁছানো। একদম। এখন এই যে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী বয়ান, একদিকে বলা হচ্ছে এটা সন্ত্রাসবাদী তৎপরতা আর পারফর্মেটিভ অ্যাক্টিভিজম, আর অন্যদিকে বলা হচ্ছে এটা সম্পূর্ণ অহিংস মানবিক উদ্যোগ। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে কিভাবে নির্ধারণ করবে যে সত্য কোনটা? এটা একটা খুব ভালো প্রশ্ন। আসলে আন্তর্জাতিক কূটনীতিতে সত্য অনেক সময় আইনি কাঠামোর চেয়ে ক্ষমতার সমীকরণের উপর বেশি নির্ভর করে। সেটা তো বটেই। ইসরায়েল এখানে তাদের জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরছে, সেটা তাদের মিত্র দেশগুলোর কাছে একটা পরিচিত ভাষা। অন্যদিকে অধিকার কর্মীরা আন্তর্জাতিক মানবাধিকার আইন আর মানবিক সংকটের ভাষা ব্যবহার করছেন। কিন্তু সমস্যাটা তো ওই ৬০০ মাইলের কারণে বেশি জটিল হয়েছে, তাই না? একদমই তাই। ইসরায়েল যখন তাদের নিরাপত্তার যুক্তিটা নিজেদের সীমানা ছাড়িয়ে এত বিশাল দূরত্বে, মানে আন্তর্জাতিক জলসীমায় প্রয়োগ করেছে, তখনই ইউরোপীয় দেশগুলোর রেড লাইন অতিক্রম হয়ে গেছে। রাইট। কারণ এটা সরাসরি তাদের নিজেদের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটা নজির বা প্রেসিডেন্স তৈরি করছে। আর ঠিক এই কারণেই আমরা দেখতে পাচ্ছি ন্যাটো জোটের ভেতরে এক অভূতপূর্ব ফাটল। হ্যাঁ। জেটিওর প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্পেন, তুরস্ক আর ইতালির মতো ন্যাটো সদস্যরা এর কড়া নিন্দা জানিয়েছে। ইতালি অত্যন্ত কঠোর ভাষায় এই আটকের নিন্দা করেছে এবং তাদের নাগরিকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। আর তুরস্কের প্রতিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিল। তুরস্ক, যারা ন্যাটোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামরিকভাবে শক্তিশালী সদস্য, তারা সরাসরি এই ঘটনাকে জলদস্যুতা বলেছে। তুরস্ক সরাসরি জলদস্যুতা বলেছে? হ্যাঁ, এবং একে মানবিক নীতি ও আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছে। একটু ভাবুন,
ন্যাটোর মতো একটা সামরিক জোট যার মূল ভিত্তিই হল পারস্পরিক সহযোগিতা আর অভিন্ন আইনি মূল্যবোধ, হ্যাঁ, তাদের নিজেদের ভেতরেই এক সদস্যের মিত্ররাষ্ট্রের পদক্ষেপকে আরেক সদস্য জলদস্যুতা বলছে, এটা কিন্তু কোনো সাধারণ কূটনৈতিক মতবিরোধ নয়। একদমই না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তো আরও এক ধাপ এগিয়ে গেছেন। হ্যাঁ, তিনি কি বলেছেন? তিনি সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসরায়েলের ২০০০ সালের বাণিজ্য চুক্তি বাতিলের দাবি তুলেছেন। ও, এটা তো বিশাল একটা পদক্ষেপের কথা। হ্যাঁ, কিন্তু এই পুরো সমীকরণে সবচেয়ে বড় রহস্য আর বিতর্কের কেন্দ্রবিন্দুতে মনে হচ্ছে গ্রিসকে নিয়ে। গ্রিস। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডন সার কিন্তু গ্রিস সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এই ফ্লোটিলার যাত্রীদের গ্রহণ করার সদিচ্ছার জন্য। কিন্তু গ্রিসের ভেতরেই তো এর তীব্র বিরোধিতা হচ্ছে, তাই না? গ্রিসের ভূমিকাটা এখানে অত্যন্ত অস্পষ্ট, বলতে পারেন রহস্যময়। গ্রিসের বামপন্থী নেতা ইয়ানিস ভারোফাকিস সরাসরি অভিযোগ করেছেন যে গ্রিক সরকার হয় এই কাজে ইসরায়েলকে সহযোগিতা করেছে, নয়তো তারা নিজেদের জলসীমা বা সমুদ্রের আইন রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ। মানে দুই দিকেই বিপদ। ঠিক। এর পেছনে একটা বড় আইনি মেকানিজম কাজ করছে, যা হল সার জোন বা SAR জোন। মার্চ টু গাজা গ্রিস উদ্যোগ সরাসরি দাবি করেছে যে যে জায়গায় এই অভিযান হয়েছে সেটা গ্রিসের সার জোনের ভেতরে ছিল। দাঁড়ান, এই সার বা সার্চ অ্যান্ড রেস্কিউ জোনের বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। হ্যাঁ, বলুন। সাধারণ মানুষ তো জানে যে সার্চ অ্যান্ড রেস্কিউ মানে হলো সমুদ্রে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করার সীমানা। এর সাথে সামরিক অভিযানের সম্পর্ক কি? যেখানে কোনো জাহাজ বা নাবিক বিপদে পড়লে সংশ্লিষ্ট দেশকে উদ্ধারের দায়িত্ব নিতে হয়। আচ্ছা। এটা হয়তো ওই দেশের সম্পূর্ণ সার্বভৌম জলসীমা নয়, কিন্তু সেখানে তাদের একটা আইনি, প্রশাসনিক আর মানবিক কর্তৃত্ব থাকে। বুঝতে পারছি। তো যখন অধিকারকর্মীরা বলছেন যে অভিযানটা গ্রিসের সার্জনের ভেতরে হয়েছে, এর মানে হল গ্রিসের উদ্ধারকারী কর্তৃত্বের আওতাধীন একটা এলাকায় অন্য একটা দেশের সামরিক বাহিনী এসে জাহাজ আটকে দিচ্ছে আর ইঞ্জিন বিকল করে দিচ্ছে। ওহ, এটা তো মারাত্মক। হ্যাঁ, আর যদি গ্রিস এটা জেনেও চুপ থাকে, তবে ইয়ানিস ভারোফাকিসের অভিযোগ অনুযায়ী তারা পরোক্ষভাবে এই সামরিক আগ্রাসনে মদদ দিচ্ছে। যদি সত্যি গ্রিস এই অভিযানে কোনোভাবে সহযোগিতা করে থাকে বা অন্তত চোখ বন্ধ করে থাকে, তবে কি তারা শুধু নিজেদের আইনি দায়িত্বকে অস্বীকার করছে না? একদম। বরং তারা তো পুরো ন্যাটো জোটের ভেতরেই একটা মারাত্মক বিভক্তি উস্কে দিচ্ছে। এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে হয়? এর ফলে ন্যাটো জোটে বিশ্বাসযোগ্যতার একটা বিরাট সংকট তৈরি হবে। যদি সমুদ্রের আইন বা ল অফ দ্য সি নিয়ে ন্যাটোর নিজেদের ভেতরেই এমন তীব্র মতভেদ থাকে, তবে ভবিষ্যতে ভূমধ্যসাগরে বা অন্য কোনো আন্তর্জাতিক জলসীমায় তাদের যৌথ অবস্থান চরমভাবে দুর্বল হয়ে পড়বে। সেটা তো বটেই। আর মজার ব্যাপার হলো, হোয়াইট হাউস বা ন্যাটো কর্মকর্তাদের কাছে যখন জিটিও এই বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে, তারা কোনো উত্তর দেয়নি। কোনো উত্তর দেয়নি? না। এই নীরবতাই প্রমাণ করে যে এই কূটনৈতিক সংকটটা তাদের জন্য কতটা অস্বস্তিকর। মানে নীরবতা অনেক সময় অনেক কিছু বলে দেয়, আর এই অস্বস্তিটা আরও বাড়ে যখন আমরা দেখি যে এই ঘটনাটা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। হ্যাঁ, এটা তো প্রথমবার নয়। গত 2 বছরে এটা ইসরায়েল দ্বারা আটক হওয়া ৫ম ফ্লোটিলা। জেটিওর প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবরের একটা বড় ফ্লোটিলার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ৪৪টি নৌযান ছিল। ও আচ্ছা, ওই ফ্লোটিলাটা। হ্যাঁ, সেই নৌবহরের ইউরোপীয় পার্লামেন্টের সদস্য থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা আর পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের মতো পরিচিত মুখেরা ছিলেন। হ্যাঁ, ইতিহাসটা এখানে খুবই প্রাসঙ্গিক। বিশেষ করে আগের ফ্লোটিলাগুলোতে আটককৃতদের সাথে যে ধরনের আচরণ করা হয়েছিল, তা অত্যন্ত উদ্বেগজনক। ঠিক। প্রতিবেদনে সেই আটককৃতদের অভিজ্ঞতার যে বিবরণ দেয়া হয়েছে তা শুনলে সত্যিই শিউরে উঠতে হয়। কি ধরনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে? তাদের উলঙ্গ করে তল্লাশি করা হয়েছিল, হাত শক্ত জিপটাই দিয়ে বাঁধা হয়েছিল, চোখ বেঁধে রাখা হয়েছিল। মাই গুডনেস! এমনকি ঘুমের ব্যাঘাত ঘটানো, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং বন্দুকের ভয় দেখানোর মতো অভিযোগও উঠেছে। গ্রেটা থুনবার্গ সহ কয়েকজনকে তো জোরপূর্বক ইসরায়েলি পতাকার সাথে ছবি তুলতেও বাধ্য করা হয়েছিল। এই ধরনের আচরণের অভিযোগ মূলত মনস্তাত্ত্বিক চাপ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটা অংশ। মানে ভয় দেখানো আর কি। ঠিক তাই। এর মূল উদ্দেশ্যই হল একটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে কোনো সাধারণ মানুষ বা অধিকার কর্মী এই ধরনের ফ্লোটিলা বা নৌবহরে অংশ নেওয়ার সাহস না পায়।
কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে। এত ভয়ঙ্কর ঝুঁকির কথা জানার সত্ত্বেও পূর্বের এই ভয়াবহ অভিজ্ঞতার ইতিহাস থাকার পরও কেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ বারবার এই নৌবহরে যুক্ত হচ্ছেন? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। মানে তারা তো খুব ভালো করেই জানেন যে মাঝ সমুদ্রে তারা আটক হতে পারেন, তাদের সাথে অমানবিক আচরণ করা হতে পারে। তবুও কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম সংগঠক ব্রাজিলিয়ান অ্যাক্টিভিস্ট থিয়াগো আভিলার একটা চমৎকার উক্তির মধ্যে পাই। আচ্ছা, তিনি কি বলেছেন? তিনি যেটিওকে বলেছেন, এটা কোনো ঝুঁকিমুক্ত মিশন নয়। তবুও একটা অহিংস সংহতি মিশনের এই ঝুঁকি ফিলিস্তিনিরা গত ৮ দশক ধরে প্রতিদিন যে ঝুঁকির মধ্যে দিয়ে যাচ্ছে তার তুলনায় অতি সামান্য। ওয়াও, কথাটা সত্যি গভীরভাবে ভাবার মতো। এর পাশাপাশি আর একজন নাম প্রকাশে অনিচ্ছুক যাত্রী জেটিওকে যে কথাটা বলেছেন তা বর্তমান বিশ্বব্যবস্থার জন্য একটা বড় সতর্কবার্তা। উনি কি বলেছেন? উনি বলেছেন যে তারা এই মিশনে নেমেছেন কারণ আমাদের নেতারা আমাদের হতাশ করেছে। খুব সত্যি কথা। তার মতে বিশ্ব নেতারা যদি সত্যিই চাইতেন তবে তারা ইসরায়েল আর তার মিত্রদের ওপর স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারতেন। সাধারণ মানুষ যখন অনুভব করে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তখনই তারা নিজেদের জীবন বাজি রেখে সরাসরি পদক্ষেপ নিতে বাধ্য হয়। একদম ঠিক। আর ঠিক এই জায়গাটিতেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই ঘটনাটা আর শুধু একটা ত্রাণবাহী জাহাজের আটকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাইট। এটা আন্তর্জাতিক আইনের প্রয়োগের ক্ষেত্রে পরাশক্তিগুলোর দ্বৈত নীতির একটা জ্বলন্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। গাজা থেকে ৬০০ মাইল দূরে একটা বেসামরিক নৌবহর আটকে দেওয়ার এই ঘটনা আন্তর্জাতিক সমুদ্রপথের স্বাধীনতার জন্য একটা বিশাল পরীক্ষা। আমরা যদি পুরো বিষয়টির একটু সারসংক্ষেপ পড়ি তবে দেখতে পাই যে একটা মানবিক ত্রাণবাহী নৌবহর কিভাবে আন্তর্জাতিক সামুদ্রিক আইন, ন্যাটোর অভ্যন্তরীণ ঐক্য এবং বিশ্ব কূটনীতির একটা জটিল সংকট তৈরি করেছে। হ্যাঁ, ইসরায়েল একে জাতীয় নিরাপত্তার মোড়কে বৈধতা দিতে চাইছে, অধিকার কর্মীরা একে মানবিক দায়িত্ব আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতার জবাব হিসেবে দেখছেন, আর আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন নিজেদের আইনি ও কূটনৈতিক দ্বন্দ্বের জালে আটকে পড়েছে। আর এই ঘটনার সুদূর প্রসারী প্রভাব কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে পারে। একটু ভাবুন, এটা ইউরোপের দোরগোড়ায় ক্রিট দ্বীপের ঠিক পাশেই ঘটেছে। হ্যাঁ, সেটাই তো সবচেয়ে চিন্তার বিষয়। যদি আন্তর্জাতিক জলসীমায় এই ধরনের পদক্ষেপ সাধারণ ঘটনা বা নিউ নর্মালে পরিণত হয়, তবে তা সারা বিশ্বে অবাধ নৌ চলাচল আর আন্তর্জাতিক আইনের কাঠামোর জন্যই একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। মানে আজকে এটা হচ্ছে, কাল অন্য কিছু হবে। ঠিক। কারণ আজ যদি একটা রাষ্ট্র ৬০০ মাইল দূরে গিয়ে নিজেদের এখতিয়ার দাবি করতে পারে, কাল অন্য কোনো শক্তিশালী রাষ্ট্র একই যুক্তিতে বিশ্বের যে কোনো প্রান্তে এই কাজ করতে পারে। একদম ঠিক বলেছেন। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত স্পষ্ট। ৬০০ মাইলের এই নজির যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তবে যে আন্তর্জাতিক আইন বা ল অফ দ্য সি নিয়ে বিশ্ব এত গর্ব করে তা মূলত একটা প্রহসনে পরিণত হবে। কোনো সন্দেহ নেই এতে। একেবারে শেষে এসে একটা প্রশ্ন আমাদের সবাইকে গভীরভাবে ভাবিয়ে তোলে। কি প্রশ্ন? যদি কোনো নির্দিষ্ট দেশের সার্বভৌম সীমানার বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক জলসীমাতেও যদি মতপ্রকাশ বা প্রতিবাদের কোনো অধিকার বা নিরাপত্তা না থাকে, তবে ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক জলসীমা বা সমুদ্রের স্বাধীনতা বলতে আসলে কি অবশিষ্ট থাকবে? এটা সত্যিই একটা চিন্তায় ফেলে দেওয়ার মতো বিষয়। তো এই দীর্ঘ বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আশা করি আজকের এই আলোচনাটি বর্তমানের এই জটিল ভূরাজনৈতিক সংকটের পেছনের মেকানিজমগুলো বুঝতে কিছুটা হলেও সাহায্য করবে।